প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার উপস্থিত হয়েছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আজকে আমি তোমাদের পড়াবো প্রবন্ধ। আর প্রবন্ধ শুরু করার পূর্বে তোমাদের সাথে ছোট করে কিছু কথা বলে নিই। তোমাদের এইচএসসি সিলেবাসের যে বিষয়গুলো রয়েছে গদ্য, সেখানে রয়েছে প্রবন্ধ এবং ছোট গল্প, তারপর রয়েছে কবিতা, উপন্যাস এবং নাটক। তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে প্রবন্ধ তুলনামূলক কিছুটা কঠিন, কিন্তু তারপর তোমরা অনেক সৌভাগ্যবান। তোমাদের এ বছর যে প্রবন্ধগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো বেশ সহজ। তোমরা যদি নিজেরাই বাসায় খুব ভালো করে পড়ো, হয়তো বা কিছু অংশ নিজেরাই বুঝে যাবে। ঠিক আছে? তো আজকে আমি পড়াবো তোমাদের বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রবন্ধে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। আমরা ভাষাটা খেয়াল করি, সাধু ভাষায় রচিত। ঠিক আছে? বাংলার নতুন লেখকদের প্রতি নিবেদন করেছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজকের আমার আলোচ্য বিষয়, আজকে অর্থাৎ আমাদের এই প্রবন্ধের কতটুকু বিষয় নিয়ে আমি আলোচনা করব, কোন বিষয়গুলো আলোচনা করব সেটা জেনে নিই। লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করব, পাঠ পরিচিতি, প্রবন্ধের সারাংশ এবং প্রবন্ধের প্রথম অংশ আলোচনা করব। অর্থাৎ একই প্রবন্ধকে আমি দুটো ভাগ করে নিয়েছি। একটা অংশ আজকে আলোচনা করব, আরেকটা অংশ আরেকটা ক্লাসে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই লেখক পরিচিতি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস তিনি রচনা করেছেন, অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যে প্রথম বঙ্কিমচন্দ্রের হাত ধরেই সার্থক উপন্যাস রচিত হয়েছে। এর আগেও অনেক উপন্যাস রচিত হয়েছিল, যেন আমাদের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারিজাত মিত্রের আলালের ঘরের গোলাম, ওই উপন্যাসটি সার্থক উপন্যাস না। তো প্রথম সার্থক উপন্যাস আমাদের বাংলা সাহিত্যে এসেছে বঙ্কিমচন্দ্রের হাত ধরে। তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি কালেক্টর। আর তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় প্রথম উত্তীর্ণ স্নাতকদের মধ্যে তিনি একজন। অর্থাৎ এই যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবি, এই বিশ্ববিদ্যালয় থেকে প্রথম 3 জন স্নাতক পাশ করে, তার মধ্যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন। পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন 1872 পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কীর্তি। অর্থাৎ সহজ করে বুঝিয়ে দিই, বঙ্গদর্শন নামে একটি পত্রিকার সম্পাদনা করেছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চার শুরু, অর্থাৎ বঙ্কিমের সাহিত্য জগতে প্রবেশ ঘটে 1852 সালে একটি কবিতা রচনার মাধ্যমে, এবং সেই কবিতাটা প্রকাশ করা হয়েছিল সংবাদ প্রভাকর নামে একটি পত্রিকায়। বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা 34টি। তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। আমি প্রথমে যেটা বলেছিলাম তোমাদের, আমাদের বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস রচনা করেছেন বঙ্কিম, এবং সেই কারো রচিত প্রথম উপন্যাস, এবং এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। এই যে তোমাদের একটা ছবি দিয়ে দিয়েছি দুর্গেশ নন্দিনী উপন্যাসের। তার উল্লেখযোগ্য আরো কিছু উপন্যাস রয়েছে, মোট 14টি উপন্যাস রচনা করেছেন আমাদের বঙ্কিম। তার মধ্যে কিছু উপন্যাস এখানে দিয়েছে, যেমন কপালকুণ্ডলা, এটি একটি প্রথম রোমান্টিক সার্থক উপন্যাস। মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, সীতারাম। এছাড়া রাজ মোহনস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাসও আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন। লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, বিবিধ প্রবন্ধ ইত্যাদি তার গদ্য গ্রন্থ। এই যে বিবিধ প্রবন্ধ, একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। আর এটা কেন দিয়েছি একটু পরে বলতে, যে বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হয়েছেন। বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দে 8 এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। আর এই যে বিবিধ প্রবন্ধ ছবিটি, আমরা যে বইটি দিয়েছি, এটার কারণ হলো আমরা যেই প্রবন্ধটি পড়ব, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই প্রবন্ধটি বিবিধ প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পাঠ পরিচিতি।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকীয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত, যার কারণে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট, সাহিত্যের সম্রাট, রাজা। অর্থাৎ 19 শতকের যত লেখক আছে তার মধ্যে অন্যতম লেখক হলেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন এই রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় 1885 সালে। পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। সাধু রীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট কিন্তু চিত্রের মৌলিকত্বে অসাধারণ। বক্তব্য তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। নতুন লেখকবিদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। আরো সহজ করে আমি এই প্রবন্ধের সারাংশটুকু তোমাদের বলে দিই যে আমাদের বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এই প্রবন্ধে আমাদের লেখক বাংলার নতুন লেখকদের কিছু পরামর্শ দিয়েছেন, অর্থাৎ এটি একটি উপদেশমূলক প্রবন্ধ। আর এই পরামর্শ দেওয়ার কারণ হলো এই প্রবন্ধের লেখকরা অর্থাৎ আগামী দিনে যে নতুন নতুন সাহিত্যিকরা আসবেন তারা কিভাবে প্রবন্ধ লিখবেন সেই সম্পর্কে কিছু পরামর্শ তিনি এখানে দিয়েছেন। হ্যাঁ, তার মধ্যে মূল যে কথাটা হলো অর্থাৎ যারা সাহিত্য রচনা করবেন তাদের জন্য মূল তার যে আবেদন বা নিবেদন সেটা হলো যেই লেখা সাহিত্যিকরা লিখবে সেটা হবে মানব কল্যাণের জন্য লেখা, সৌন্দর্য সৃষ্টি ও যেখানে রয়েছে আনন্দ বিধান। পরনিন্দা, পরচর্চা বা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য তিনি লেখনী ধারণ করতে নিষেধ করেছেন। এমনকি এই লেখনী যারা ধারণ করে সেই কাজটিকে তিনি বলেছেন মহাপাপ। লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন। নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ মান্য করলে লেখক ও পাঠক সমাজ নিশ্চিতভাবে উপকৃত হবেন। আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। অর্থাৎ আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধে যে উপদেশগুলো দিয়েছেন সেই উপদেশগুলো যারা মান্য করবেন তারা অবশ্যই সুন্দর উপন্যাস বা কবিতা বা গল্প বা সাহিত্য রচনা করতে পারবেন এবং সাহিত্যিকদের হাত ধরেই বাংলা সাহিত্য কি হবে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। এবার চলে আসি আমি আমাদের প্রবন্ধের মূল আলোচনায়। শিক্ষার্থী, তোমরা হয়তো বা প্রবন্ধটির বাসায় পড়েছো বা দেখেছো। এই প্রবন্ধতে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পয়েন্টস আকারে অর্থাৎ 1, 2, 3 এমন করে 13টি বিষয় এখানে তিনি তুলে ধরেছেন। আরো সহজ করে বলি যে এই প্রবন্ধে প্রশ্ন এবং উত্তর দুটাই কিন্তু দেয়া আছে। প্রথমে যে কথাটা দেয়া আছে যে যশের জন্য লিখিবেন না, তাহলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না এবং দেশ ও জাতিরও উন্নত হবে না। অর্থাৎ প্রথম যে কথাটা আছে যে যশের জন্য লিখিবেন না। যশ শব্দের অর্থ হলো খ্যাতি। কেউ যদি মনে করেন যে সে লিখে অনেক খ্যাতি অর্জন করবে বা কয়েকটি লেখনী ধারণ করে বঙ্কিম, নজরুল, রবীন্দ্রনাথ এদের মতো বড় মাপের সাহিত্যিক হয়ে যাবেন, কিন্তু ওই সাহিত্যিক প্রথমেই সেই ভুলটা করে বসবেন। অর্থাৎ যারা লিখতে পারেন, যাদের লেখার সক্ষমতা রয়েছে তারা লিখবে। যদি লেখার পেছনে উদ্দেশ্য থাকে খ্যাতি, যশ বা বিখ্যাত হওয়ার মতো অনেক বড় বড় স্বপ্ন থাকে, তারা কখনোই সুন্দর সাহিত্য রচনা করতে পারবেন না এবং ওই সমস্ত সাহিত্যিকদের দ্বারা কখনোই বাংলা সাহিত্যের উৎকর্ষ বিধান সম্ভব নয়। দ্বিতীয় কথা বলেছেন আমাদের বঙ্কিম যে টাকার জন্য লিখিবেন না, অর্থের উদ্দেশ্যে লিখলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে পড়ে। আবার কেউ যদি মনে করেন যে তিনি সাহিত্য রচনা করে অনেক টাকা উপার্জন করবেন, অনেক অর্থ উপার্জন করবেন, তিনিও কিন্তু ভুল করবেন। হ্যাঁ, ঠিক আছে, এখানে আমাদের বঙ্কিমবাবু উদাহরণস্বরূপ এখানে দেখিয়েছেন যে ইউরোপে টাকার জন্য লিখেন, তারা টাকাও উপার্জন করেন, তারা খ্যাতিও উপার্জন করেন, দুটাই তাদের হয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণই আলাদা। আমাদের দেশের শিক্ষা, আমাদের দেশের পাঠকের রুচি, অর্থনৈতিক অবস্থা সব কিছু বিচার করলে যদি কেউ আমরা এই বিচারগুলো করে যদি
আমরা দেখি, তাহলে অবশ্যই টাকার জন্য যদি কেউ সাহিত্য রচনা করেন তাহলে আমরা অবশ্যই সার্থক সাহিত্য সেই সাহিত্যিকদের দ্বারা পাবো না। কারণ আমাদের দেশের পাঠকের রুচি বা অর্থনৈতিক অবস্থা এখনো সেই পর্যায়ে যে দাঁড়ায়নি। যেটা ইউরোপীয় মহাদেশের জন্য সম্ভব সেটা অবশ্যই আমাদের দেশের জন্য সম্ভব না। অর্থাৎ একজন লেখক, তার যদি লেখার গুণ থাকে, তিনি যদি লেখার সক্ষমতা হন, তিনি লিখবেন, আর লিখতে লিখতে এমনিতেই যশ আসবে। আর যদি তার লেখা খুব ভালো হয় অবশ্যই তাহলে তার লেখাগুলো অবশ্যই পাঠক গ্রহণ করবে। কিন্তু অর্থকে উদ্দেশ্য করে যদি লিখতে যান তাহলে যেটা হবে, মনোরঞ্জন করতে হবে। মনোরঞ্জন মানে অন্যের সন্তুষ্টি বিধান, অর্থাৎ পাঠক কি গ্রহণ করবে, পাঠকের কাছে কোন লেখাগুলো খুব সমাদৃত হবে, হ্যাঁ, সেই উদ্দেশ্যকে সামনে রেখে তাকে লিখতে হবে। আর পাঠকের মনোরঞ্জন করে যদি কেউ লিখতে চায়, কোনো সাহিত্যিক লেখনী ধারণ করতে চান, তাহলে সেই সাহিত্য কখনোই সার্থক সাহিত্য হিসেবে গণ্য হবে না। এবং পাঠকের কাছে কতটুকু পর্যায়ক্রমে কালের তরে গ্রহণযোগ্য হবে সেটা বলা যায়। তৃতীয় বিষয় হলো, লেখার উদ্দেশ্য হওয়া উচিত দেশ জাতির মঙ্গল সাধন অথবা সৌন্দর্য সৃষ্টি। অন্য উদ্দেশ্যে লিখলে তাদেরকে যাত্রাওয়ালা প্রভৃতিবিদ ব্যবসায়ীদের সঙ্গে প্রাবন্ধিক তুলনা করেছেন। খুবই সুন্দর কথা যে লেখার যে উদ্দেশ্য, সাহিত্যিকরা যে উদ্দেশ্যে লিখবে সেই উদ্দেশ্য হলো যে ওই লেখনী দিয়ে যেন দেশ এবং জাতির মঙ্গল সাধন হয়। দেশ জাতির যদি মঙ্গল সাধন না হয় তাহলে সেই ধরনের লেখা লিখতে আমাদের প্রাবন্ধিক একেবারে নিষেধ করেছেন। অর্থাৎ মঙ্গল সাধনের ব্যতিরিকে অনেক বিষয় আছে, পরনিন্দা, পরচর্চা, হ্যাঁ, স্বার্থ সাধন, উদ্দেশ্য প্রণোদিত লেখা। এই লেখাগুলো যদি কেউ ধারণ করে তাহলে সেই লেখকদের সাহিত্য কর্মকে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাত্রাওয়ালা বা নিজ ব্যবসায়ীদের সাথে তুলনা করেছেন। অবশ্যই লেখনী ধারণ করতে হবে পাঠকের রুচি অনুযায়ী, এবং একজন সাহিত্যিক সাহিত্য রচনা করার জন্য যে ধরনের তার মধ্যে জ্ঞান মেধা থাকে সেইভাবেই তাকে লিখে যেতে হবে। অন্য উদ্দেশ্যে বা স্বার্থ সাধনের উদ্দেশ্যে অবশ্যই লেখনী ধারণ করা যাবে না। সাহিত্যের উদ্দেশ্য কখনো মিথ্যা, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা, পরগুলোর স্বার্থ সাধন হতে পারে না। সত্য ধর্ম সাহিত্যের উদ্দেশ্য, অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ করা মহাপাপ। এই বিষয়গুলো আমি এর আগেই তোমাদের সাথে বলেছি, আবারও সেইটাই পয়েন্টস আকারে আসছে যে অন্যকে মানে ক্ষতিগ্রস্ত করে লেখা, অন্যর বিরুদ্ধে লেখা মিথ্যা বা ধর্মের বিরুদ্ধে লেখনী ধারণ করাকে আমাদের সাহিত্যিক বলেছেন, আমাদের প্রাবন্ধিক বলেছেন সেটা হলো মহাপাপ। লেখা শেষ করে ছাপানো উচিত নয়। 2-1 বছর পরে ভুল ত্রুটি সংশোধন করে ছাপালে সাহিত্যের উৎকর্ষ বৃদ্ধি পায়। অর্থাৎ একজন সাহিত্যিক যখন লেখনী ধারণ করবেন, লিখে সাথে সাথে সেটা প্রকাশ করতে নিষেধ করেছেন, ছাপাতে নিষেধ করেছেন। তার কারণ হলো, যদি সাথে সাথে ছাপিয়ে দেয় তাহলে সেই লেখার মধ্যে যে ভুলগুলো আছে সেটা সংশোধন করা কখনোই সম্ভব হবে না। তাই আমাদের প্রাবন্ধিক বা বঙ্কিমবাবু বলেছেন যে যে কোনো সাহিত্য লিখে সেটা 2-1 বছর ফেলে রাখতে বলেছেন। তারপরে ফেলে রাখার পরে সেটাকে বারবার করে পড়তে বলেছেন। যখন একই লেখা বারবার করে পড়বে, 2-1 বছর ফেলে রাখবে, পড়তে গেলে সেখানে অবশ্যই কিছু না কিছু ভুল পাওয়া যাবে। তারপরে ভুল সংশোধন করে 2-1 বছর পরে যদি সেটা ছাপানো যায় অবশ্যই তাহলে আমাদের সেই সাহিত্য সুন্দর একটি সাহিত্য হবে। সেই সাহিত্যের কে বলা যাবে একটি মানে পাঠক সমাজের জন্য গ্রহণযোগ্য একটি সাহিত্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন, প্রবন্ধের আলোচনা এখানে শেষ হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।